হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম মিস্ট্রি চ্যানেল। আজকে আমরা পড়ব আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ, সেটা কিভাবে হচ্ছে, অর্থাৎ সেই সম্পর্কিত ফাজান্সের সূত্রটা পড়ব, অর্থাৎ ফাজান্স রুলস পড়ব। তাহলে একটু শুনে নিই। দেখো, আমরা জানি অনেক যৌগ আছে যেখানে সমযোজ্যতা এবং তড়িৎযোজ্যতা কোএক্সিস্ট করছে, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি কোনো যৌগই 100% আয়নীয় বা 100% সমযোজী নয়। যদি আমরা আয়নীয় যৌগ ভাবি, সেই আয়নীয় যৌগের মধ্যে কিন্তু সমযোজী ধর্মের বিকাশ ঘটে, এবং সেটা কিভাবে, কারোর ক্ষেত্রে বেশি, কারোর ক্ষেত্রে কম, কম বেশি, এবং সেটা আয়নীয় যৌগ কেন? কারণ তার ক্ষেত্রে আয়নিক যে ক্যারেক্টারটা সেটা 60 বা 50%-এর বেশি, সেই জন্য সেটা আয়নীয় হিসেবে কনসিডার্ড হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে ধরো কেউ, আমি বললাম আয়নীয়, 99% আয়নীয়, 1% কিন্তু সে সমযোজী। এবং এই সেই সমযোজী ধর্মের বিকাশটা কি করে হয় দেখো। আয়নীয় যৌগের সমযোজী ধর্মের বিকাশ, ধরো ক্যাটায়ন, একটা ক্যাটায়ন, ক্যাটায়নকে ঘিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো আসে, এটা একটা ক্যাটায়ন। আচ্ছা, কোনো একটা ক্যাটায়নের তুলনায় আয়নীয় যৌগ মানে কি? ক্যাটায়ন থাকবে আর অ্যানায়ন থাকবে, এটা অ্যানায়ন। অ্যানায়নের আকার ক্যাটায়নের তুলনায় রিলেটিভলি বড় হয়, তাই তো? এটা অ্যানায়ন। এখন এই ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাট আর অ্যান, ঠিক আছে? ক্যাটায়ন এবং অ্যানায়ন, আমরা শর্টকাটে ক্যাট অ্যান্ড অ্যান লিখলাম। এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের জন্য পাশাপাশি থাকে, তাই তো, তখন অর্থাৎ আয়নীয় যৌগ, দেখো এই যে এর যে পজিটিভ চার্জ নিউক্লিয়াস, এর পজিটিভ চার্জ নিউক্লিয়াস পরস্পরকে রিপিল করে। আবার একটা ঘটনা, এখন এর যে ইলেকট্রনকে যেমন এর নিউক্লিয়াস আকর্ষণ করে, তেমন এর নিউক্লিয়াসটা কিন্তু, এর নিউক্লিয়াসটাও কিন্তু, এরও নিউক্লিয়াসটা, আমি এই নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ, এর নিউক্লিয়াসটা কিন্তু অ্যানায়নের নিউক্লিয়াসটা ক্যাটায়নের ইলেকট্রনকে আকর্ষণ করতে চাইবে। আবার ক্যাটায়নের যে নিউক্লিয়াস সেটা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে আকর্ষণ করতে চাইবে। এখন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড এফেক্টিভ কিন্তু, যেহেতু আকারটা ছোটকার ক্যাটায়নের, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু জেড এফেক্টিভ কিন্তু ক্যাটায়নের বেশি, ক্যাটায়নের বেশি অ্যানায়নের তুলনায়, তাই তো? তাহলে কার্যকরী নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হওয়ার জন্য দেখো, এখন ক্যাটায়ন কি করবে? বেশি পরিমাণে অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতি ঘটানোর চেষ্টা করবে। অর্থাৎ ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃত ঘটানোর যে ঘটনা, সেটাকে আমরা বলি ধ্রুবায়ন, পোলারাইজেশন। অর্থাৎ ক্যাটায়ন কর্তৃক, এই যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে ইলেকট্রন পরিমণ্ডলটা আছে তার বিকৃতি ঘটানোর যে ঘটনা, সেটাকে আমরা বলছি পোলারাইজেশন। কি বলছি? পোলারাইজেশন, ধ্রুবায়ন, পোলারাইজেশন। ঠিক আছে? ধরো আমি যদি একটা ক্যাটায়ন বলি, এই ক্যাটায়ন এ কি করবে? একটা অ্যানায়ন আছে, সেই অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃত করবে, তাহলে একটা কোভ্যালেন্ট রিজিয়ন তৈরি হবে। এবার যত বেশি বেশি বিকৃত করাবে, ধরো কেউ একটা এরকম একটা ক্যাটায়ন বেশি পরিমাণে বিকৃত করালো, তাহলে কি ওভারল্যাপ রিজিয়ন বাড়ছে, কোভ্যালেন্সি বাড়ছে, একটা সমযোজী ক্যারেক্টার বাড়ছে। এইভাবেই কিন্তু ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতি ঘটানোর মাধ্যমে, অর্থাৎ পোলারাইজেশনের মাধ্যমেই কিন্তু আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ ঘটে। ঠিক আছে? অর্থাৎ এখানে দুটো জিনিস পড়তে হবে। ক্যাটায়নের ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ার, অর্থাৎ ক্যাটায়ন যত বেশি অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতি ঘটাতে পারবে, সেটাকে বলা হয় পোলারাইজিং পাওয়ার, ধ্রুবায়ন ক্ষমতা। অর্থাৎ ক্যাটায়নের হয় ধ্রুবায়ন ক্ষমতা আর অ্যানায়নের হয় ধ্রুবীয়তা, পোলারাইজেবিলিটি। অর্থাৎ ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন যে বিকৃতি হচ্ছে,
এবং যত বেশি অ্যানায়ন বিকৃতি হতে দেবে সেটাই হচ্ছে তার পোলারাইজেবিলিটি। দেখবে একটা তুলতুলে ভুঁড়ি আর একটা একদম রিজিড ভুঁড়িতে যদি ঘুষি মারো, তুলতুলে ভুঁড়িটা বেশি নড়াচড়া করবে, তার মানে বেশি বিকৃত হবে তুলতুলে ভুঁড়িটা, তাই তো? তার মানে এই তুলতুলে ভুঁড়ির পোলারাইজেবিলিটিটা খুব বেশি, অর্থাৎ বিকৃত হওয়ার প্রবণতাটা বেশি, পোলারাইজেবিলিটি। তাহলে অ্যানায়নের ক্ষেত্রে কি? অ্যানায়নের ক্ষেত্রে পোলারাইজেবিলিটি, আর ক্যাটায়নের ক্ষেত্রে কি? পোলারাইজিং পাওয়ার। অর্থাৎ ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃত করার যে ক্ষমতা, সেটাকেই আমরা বলছি পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন। আর অ্যানায়নটা পোলারাইজড হচ্ছে, এই যে ঘটনা, অর্থাৎ বিকৃত হওয়ার যে ধর্ম অ্যানায়নের ক্যাটায়ন কর্তৃক, অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতি হওয়ার যে ধর্ম, সেটাকে বলা হয় ধ্রুবীয়তা বা পোলারাইজেবিলিটি, সেটা অ্যানায়নের। এবার এখন দেখো এই যে কোভ্যালেন্ট রিজিয়নটা মানে কোভ্যালেন্সিটা কখন বেশি হবে? বেশি হবে যখন ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারটা বেশি হবে এবং অ্যানায়নের পোলারাইজেবিলিটিটা বেশি হবে। এ বেশি পরিমাণে পোলারাইজ করতে পারবে, আর এ যদি বেশি পরিমাণে পোলারাইজড হয়, অর্থাৎ এ বেশি পরিমাণে বিকৃত করতে পারবে, আর ও যদি বেশি পরিমাণে বিকৃত হতে পারে, তাহলেই হচ্ছে সমযোজী ধর্মটা বেড়ে যাবে আয়নীয় যৌগে। বোঝা গেল? এইভাবেই কিন্তু সমযোজী ধর্মের বিকাশ হয়। ক্লিয়ার? এখন আমাদের একটা টার্ম পড়তে হবে, আয়নিক পোটেনশিয়াল ফাই। আয়নিক পোটেনশিয়াল ফাই, আয়নিক পোটেনশিয়াল ফাই। এই ফাইটা আমরা পড়ি ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা কত বেশি বা কম সেটা প্রকাশ করার জন্য একটা ফিজিক্যাল প্যারামিটার, যার রেসপেক্টে আমরা ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারটা মাপি। ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার কত বেশি না কম। তাহলে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বলতে গেলে এই ফাইটা দিয়ে, অর্থাৎ চার্জ বাই রেডিয়াস, চার্জ বাই রেডিয়াস, রেডিয়াস অবশ্যই রেডিয়াস, কারণ এই চার্জটাও ক্যাটায়নের, রেডিয়াসটাও ক্যাটায়নের। এই চার্জ বাই রেডিয়াস, এইটা হচ্ছে ফাই, আয়নিক পোটেনশিয়াল, আয়নীয় বিভব। এই আয়নীয় বিভব যত বেশি হবে, ফাই যত বেশি হবে, ফাই দিয়েই আমরা এই ফিজিক্যাল, যত বেশি পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন, পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন কি হবে, তত বেশি হবে। ঠিক আছে? আর বোঝা গেল? এখন ধরো সাপোজ আমি বললাম Na প্লাস, Mg2 প্লাস, Al3 প্লাস, তাই তো? এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চার্জ কার বেশি? এর। তাহলে ফাইয়ের অর্ডারটা কি হবে? অর্ডার অ্যালুমিনিয়াম 3 প্লাসের সব থেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে Na প্লাস। কারণ ফাইটা কি? চার্জ বাই রেডিয়াস, ফাই ইকুয়ালস টু ই বাই আর। আমরা যদি চার্জ বাই রেডিয়াস, ঠিক আছে, চার্জ বাই রেডিয়াস, তাহলে এর চার্জ হচ্ছে 2 একক, এই 1 একক Na প্লাসের, ম্যাগনেসিয়াম 2 প্লাসের 2 একক, অ্যালুমিনিয়াম 3 প্লাসের 3 একক। ঠিক আছে? আচ্ছা, তাহলে যত আয়নিক পোটেনশিয়ালটা বাড়ছে, তত কিন্তু মনে রাখতে হবে পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন বাড়ছে। এখন আমরা ফাজান্স প্রিন্সিপাল দিয়ে বলবো কিভাবে কত বেশি বেশি ফাজান্স রুল বা ফাজান্স প্রিন্সিপাল যাই বলো। এই প্রথম রুল দেখো, আমি লিখছি না, আমি মুখে বলছি, তোমরা ভালো করে শোনো, আমি উদাহরণ দিয়ে দেবো। প্রথম রুল বলছে ক্যাটায়নের সাইজ, সাইজের সাইজ অফ ক্যাটায়ন, ক্যাটায়নের সাইজ যত কম হবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তত বেশি। তার মানে সাইজ কমলে রেডিয়াস কমছে, অর্থাৎ চার্জ যদি সেম থাকে, চার্জ কনস্ট্যান্ট, চার্জ কনস্ট্যান্ট, কিন্তু সাইজ অফ ক্যাটায়ন সমান আধান থাকলো, কিন্তু ক্যাটায়নের আকার যদি কমতে থাকে, তাহলে ফাই চার্জ বাই রেডিয়াস, রেডিয়াস সাইজ কমা মানে কি? রেডিয়াস কমা, তাহলে ফাই কি হবে? রেডিয়াস কমলে ফাই বাড়বে, তাহলে ফাইটা কি হবে? বাড়বে। তাহলে পোলারাইজিং পাওয়ার বাড়বে, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বাড়লে কি? কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে ক্যাটায়নের কোন একটা আয়নীয় যৌগের ক্যাটায়নিক পার্টের যদি
ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার অর্থাৎ ফাইটা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বৃদ্ধি পাবে। এটা মাথায় রাখতে, অর্থাৎ আকার কমলে আমরা সরাসরি বলতে পারি ক্যাটায়নের যদি আকার কমে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি বেরিলিয়াম 2+, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+, বেরিয়াম 2+, এরা, তাই তো? তাহলে এরা দেখো যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাদের ক্যাটায়ন, তাই তো? দ্বিযোজী এরা, তাহলে 2+ করে হয়েছে, সবার চার্জ সেম, দেখো সবারই চার্জ 2+ করে, তাই তো? ধনাত্মক আধান। এখন আমরা জানি যত বেরিলিয়াম 2+ থেকে বেরিয়াম 2+ এর দিকে যাব তত কি হয়, সাইজ ইনক্রিজ হচ্ছে বেরিলিয়াম থেকে বেরিয়ামের দিকে। তাহলে এই দিক থেকে এই দিকে গেলে সাইজ কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, সাইজ বেড়ে যাচ্ছে এই দিক থেকে এই দিকে, তাই তো? বেরিলিয়াম থেকে যত আমরা বেরিয়ামের দিকে যাব আকার বৃদ্ধি পাচ্ছে, তাহলে রেডিয়াস বৃদ্ধি পাচ্ছে, তাহলে ফাই কি হবে, বেরিলিয়াম 2+ থেকে বেরিয়ামের দিকে কিন্তু ফাই কিন্তু ডিক্রিজ করছে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডিক্রিজ করবে, তাই তো? তাহলে অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে, অর্ডার অফ সমযোজী চরিত্র ধর্মের ক্রম, অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার বেরিলিয়াম 2+ এর সর্বোচ্চ হবে, তারপরে ম্যাগনেসিয়াম 2+, তারপরে ক্যালসিয়াম 2+, তারপরে স্ট্রনসিয়াম 2+, তারপরে বেরিয়াম 2+। বোঝা গেল? তাহলে আলটিমেটলি সাইজ যত কম হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু বেশি হবে যদি চার্জটা সেম থাকে। তাহলে আধান যদি একই থাকে অর্থাৎ একই আধান বিশিষ্ট ক্যাটায়নের আকার যত হ্রাস পাবে তত কিন্তু সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। কারণ কি, কারণ ফাই বৃদ্ধি পাবে তত অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতি ঘটাতে পারবে বেশি, তাই তো? তাহলে যত ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতি ঘটবে তত কোভ্যালেন্স রিজিয়নটা বাড়বে, তাই তো? ওই যে রিজিয়নটা ওভারল্যাপ রিজিয়নটা বাড়বে তত কি হবে, কোভ্যালেন্সি বাড়ছে অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, তাই তো? ওভারল্যাপ রিজিয়ন যত বাড়বে তত তো কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। ঠিক আছে, আচ্ছা, এবার অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে, অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে তত তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম, ফলে তার ইলেকট্রনের প্রতি তার কিন্তু আকর্ষণ বল তীব্র না, তাই তো? সাইজ অফ অ্যানায়ন যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ করে, তাই তো? তাহলে অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে অ্যানায়নের নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বলটা একটু কমতে থাকবে, ফলে ক্যাটায়ন কিন্তু বেশি বেশি পরিমাণে বিকৃত করাতে পারবে। তাহলে সাইজ অফ অ্যানায়ন যদি বৃদ্ধি পায়, অ্যানায়নের সাইজ বৃদ্ধি পেলে পোলারাইজেবিলিটি বৃদ্ধি পায়, অ্যানায়নের পোলারাইজেবিলিটি তার বিকৃত হওয়ার ধর্মটা বেড়ে যায়, প্রবণতাটা বেড়ে যায়, বৃদ্ধি পায়, ফলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু বৃদ্ধি পায়, কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পায়। তাহলে অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পায়, এটা মাথায় রাখবে, তাই তো? যেমন আমরা যদি বলি ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে আকার অনুযায়ী সব থেকে বড় আকার আই মাইনাসের, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের ক্রম কি হবে, অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার সমযোজী ধর্মের ক্রম এফ মাইনাসের থেকে সিএল মাইনাসের, কারণ আকার বাড়ছে, এটা হ্যালোজেন, তাই তো? উপর থেকে নিচে নামলে আকার বাড়ে, তাহলে এফ মাইনাস থেকে আই মাইনাসের দিকে গেলে আকার বাড়ছে, তাহলে অ্যানায়নের আকার যত বাড়বে তত পোলারাইজেবিলিটি বাড়ছে, আর যত পোলারাইজেবিলিটি বাড়ছে অ্যানায়নের তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে, পার্টিকুলার ওই যে ওর করেসপন্ডিং যে আয়নীয় যৌগটা থাকবে তার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা যদি ক্যাটায়ন বা অ্যানায়ন এদের চার্জ বৃদ্ধি পায়,
তত সমযোজী চরিত্র বৃদ্ধি পায়, এটা মাথায় রাখবে। যত চার্জ বৃদ্ধি পাবে ক্যাটায়ন বা অ্যানায়ন, চার্জ বৃদ্ধি পেলে সেটা অ্যানায়ন অর ক্যাটায়ন যাই হোক না কেন, আধান বৃদ্ধি পেলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু বৃদ্ধি পাবে। কেন কি? কারণ ক্যাটায়নের ক্ষেত্রে যদি আমি বলি, ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি পেলে কি ফাই বৃদ্ধি পাচ্ছে, তাহলে বিকৃত করার প্রবণতা বেড়ে যাচ্ছে। আর অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি পেলে যত মাইনাস চার্জ বৃদ্ধি পায় তত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমতে থাকে, তত কি হবে, ইলেকট্রন পরিমণ্ডলের বেশি বেশি বিকৃত হবে, তাই তো, বিকৃতি ঘটবে। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাবে। চার্জ বৃদ্ধি হলে ক্যাটায়ন বা অ্যানায়ন যাই বলি না কেন, তাদের যদি আধান বৃদ্ধি পায় তাহলে কিন্তু হয়। যেমন Na প্লাস, Mg2 প্লাস বা Al3 প্লাস, এদের আমি দেখতে পাচ্ছি চার্জ বৃদ্ধির সাথে সাথে কোভ্যালেন্ট ক্যারেক্টার, অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বলি, অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বলি, তাহলে এইটা, তাই তো, সেটা ফাই দিয়েও আমি বলতে পারি ক্যাটায়ন। আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে রাখবে, যদি 8টার পরিবর্তে 18টা ইলেকট্রন থাকে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়। যেমন পটাশিয়াম, এর ভ্যালেন্স শেলে ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p6, আর কপার প্লাস এর 3s2 3p6 3d10, এর ক্ষেত্রে কটা ইলেকট্রন ভ্যালেন্স শেলে? 18টা, এর ক্ষেত্রে 8টা। তাহলে 8টার পরিবর্তে যদি 18টা ইলেকট্রন থাকে, এটা 4 নম্বর রুল হিসেবে মনে রাখতে পারো। তাহলে 8টা ইলেকট্রনের পরিবর্তে যদি ভ্যালেন্স শেলে 18টা ইলেকট্রন থাকে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পায়। তাহলে অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার কি? কে প্লাসের থেকে কিন্তু সিউ প্লাসের বেশি হবে, তাই তো। তাহলে তার করেসপন্ডিং কোনো একটা সেম যৌগ KCl এর তুলনায় আমি যদি বলি KCl আর CuCl আছে, তাই তো, দুটোই অ্যানায়ন তো সেম, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি? এর। অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার, সিম্পল, তাই তো। তাহলে KCl একটা আয়নীয় যৌগ, CuCl ও একটা আয়নীয় যৌগ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু জায়গায় কিন্তু কোভ্যালেন্সি আছে, কিন্তু কোভ্যালেন্সিটা CuCl এ বেশি আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা সেই জন্য শুরুতে একটা কথা বলেছিলাম, কোনো যৌগ 100% আয়নীয় বা কোনো যৌগ 100% সমযোজী নয়। যদি আয়নীয় যৌগ হয় তাহলে তার মধ্যেও কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টারের একটা বিকাশ ঘটছে, তাই তো। সেটাই আমরা দেখলাম, এবং সেটা কতটা পরিমাণ বিকাশ ঘটবে, কার ক্ষেত্রে বেশি কার ক্ষেত্রে কম, সেটাকে আমরা ফাজান্স প্রিন্সিপাল থেকে বুঝবো, অর্থাৎ ফাজান্সের রুল থেকে আমরা সেটা কিন্তু জানতে পারলাম, তাই তো। তাহলে ফাজান্স রুলসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চেন থেকেই থাকে এরকম একটা কোয়েশ্চেন পরে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই দেখবে 11 বা 12 যাই বলি না কেন, SnCl4 সমযোজী তরল, আর SnCl2 আয়নীয় কঠিন। এটা কেন? ফাজান্স রুল থেকে ব্যাখ্যা করতে পারবে। দেখো এখানে সবই সেম, কিন্তু এখানে Sn4 প্লাস ক্যাটায়নটা, এখানে ক্যাটায়নটা Sn2 প্লাস। তাহলে ফাই দিয়ে ভাববে, তাহলে ফাই দিয়ে ভাবলে দেখবে কার ফাই বেশি, তাহলে যার ফাইয়ের মান বেশি তার সমযোজী চরিত্র বেশি, সমযোজী হলে সে তরল আর আয়নীয় মানে কঠিন অবস্থায় থাকতে চাইবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট, এইসব ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়ে। তাহলে ফাজান্স রুলটাকে ভালো করে পড়ো। আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখাচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।